আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে আলোচনা করব তোমাদের প্রাথমিক গণিত বইয়ের যোগ ও বিয়োগ অধ্যায় পেজ নং 35, 36 এবং 37 নিয়ে। দেখো 35 পেজে এখানে 3টা অঙ্ক আছে। এই অঙ্কের মাধ্যমে তোমাকে বোঝানো হয়েছে দুইটা জিনিসের দাম একসাথে দেওয়া থাকলে বা দুইটা জিনিসের বিষয় মান একসাথে দেওয়া থাকলে এর মধ্যে আরেকটা মান দেওয়া থাকলে বাকিটার মান আমরা বের করতে পারি। ধরো তোমাদের ক্লাসে যদি ছেলে মেয়ে থাকে 20 জন, এখানে মেয়ে আছে 8 জন, তো ছেলে হবে কয়জন? মোট শিক্ষার্থী থেকে ছেলে বাদ দিলে মেয়ে বের হবে, মেয়ে বাদ দিলে ছেলে বের হবে। সেম এই পৃষ্ঠার মধ্যে তোমাদেরকে এটাই বোঝানো হয়েছে, যদি দুইটা জিনিসের দাম দেওয়া থাকে, দুইটা জিনিসের মান দেওয়া থাকে, এর মধ্যে একটা জানা থাকলে বাকিটা আমরা বের করতে পারবো। বুঝতে পারছো? দেখো আমার পিছনে আমি এই অঙ্কগুলো করে রেখেছি। একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে একটা অঙ্ক আছে একদম 35 পেজের শুরুতে। দেখো, এলাকায় নারী ও পুরুষের মোট সংখ্যা দেওয়া আছে। নারী ও পুরুষের কি দেওয়া আছে? তো তোমাদেরকে আমি আগেই বলছিলাম, এই পেজে তোমাদেরকে বোঝানোই হয়েছে যে আমরা যদি দুইটা বিষয়ের মোট মান দেওয়া থাকে এবং একটা বিষয়ের মান দেওয়া থাকে, বাকিটা আমরা নিজেরাই বের করতে পারবো। বুঝতে পারছো? যেমন এখানে দেখো, এলাকায় নারী ও পুরুষের মোট সংখ্যা দেওয়া আছে 4,58,525 জন। এর মধ্যে থেকে নারীর সংখ্যা দেওয়া আছে 2,06,388 জন। তাহলে পুরুষ কত? তো আমি যেটা বলছিলাম, দুইটা বিষয় থেকে একটা বিষয় বাদ দিলে বাকি বিষয়টা থাকে, তাই না? তাহলে প্রথমে আমরা লিখবো এলাকায় নারী ও পুরুষের মোট সংখ্যা। সংখ্যাটা সবার পরে লিখবা। তারপর নিচে দেখো লেখা আছে নারীর সংখ্যা, এটা লিখবা। এই নারী আর পুরুষ থেকে দেখো আমি নারীটা বাদ দিলে কি থাকবে বলো তো? তো আমি দেখো লিখছি পুরুষের সংখ্যা, দেখতে পাচ্ছ? এবার বাদ মানে হলো বিয়োগ করা। বাদ মানে কি? আমরা বিয়োগ করবো। দেখো 8 আছে 15 পদ হলে, 9, 10, 11, 12, 13, 14, 15, 7 হলে। তোমরা অনেকে বিয়োগের সমস্যা, আমি একটা কথা বলবো, এই কথাটা যদি মনে রাখতে পারো তাহলে তোমাদের বিয়োগে আর কখনোই সমস্যা হবে না। তাহলে কথাটা কি? কথাটা হলো, বিয়োগের ক্ষেত্রে তোমরা নিচের সংখ্যা থেকে উপরের সংখ্যা পর্যন্ত গুনবা। এই কথা শুনে মনে রাখবো, বিয়োগের সময় নিচের সংখ্যা থেকে আমরা উপরের সংখ্যা পর্যন্ত গুনবো, নিচের সংখ্যার পর থেকে উপরের সংখ্যা গুনবো। কথা হলো স্যার 8-এর পর থেকে গুলো তো আমি 5-এ যেতে পারি না। তুমি যদি কখনো নিজের সংখ্যা থেকে গুনে উপরের সংখ্যা যেতে না পারো, তখন উপরের সংখ্যার সাথে 10 বাড়াই দিবা। আর যেতে পারো তো সমস্যা নাই। যেমন আমি 8 থেকে গুনে, 8-এর পর থেকে গুনে কখনো 5-এ যেতে পারবো না। 8, 9, 10, 11, 12 কখনো আর 5 আসবে না। তো যদি নিচের সংখ্যা থেকে গুনে উপরের সংখ্যা আমরা যেতে না পারি, তখনই উপরের সংখ্যার সাথে 10 বাড়াবো। তার মানে 5-এর সাথে 10 বাড়লে হবে 15। এবার 8-এর পর থেকে 15 মতো গুনবা। 8-এর পর থেকে এই কথা মনে রাখলে হবে যে নিচের সংখ্যার পর থেকে উপরের সংখ্যা গুনবো। তোমরা কি করো, অনেক সময় উপরটা থেকে নিচেরটা গুনে ফেলে, জন্য তোমাদের ভুল হয়ে যায়। এটা একদম বিয়োগের সময় মাথায় রাখবা, নিচের সংখ্যার পর থেকে আমরা উপরের সংখ্যা পর্যন্ত গুনবো। দেখো 8-এর পর থেকে 9, 10, 11, 12, 13, 14, 15 কয়বার গুনলাম? 7 বার। এখানে 7 হবে। আর সবচেয়ে বড় ভুলটা যেটা তোমরা করো, সেটা হলো হাতে যে ছিল 1, এটা রাখতে মনে রাখে না। আমরা যে এই যেখানে 10 বাড়ালাম, 1 হাতে ধরবা, এই হাতেটা নিচের সাথে যোগ করবা। তো 8 হাতে রেখে উত্তম 9, 8 হাতে রেখে 9। এবার 9 থেকে গুণ তো আবার 2 যাওয়া সম্ভব না, সম্ভব? 9 থেকে গুণে আর 2 যাওয়া সম্ভব না, এই জন্য 2 এর সাথে 10 বাড়ি এটাকে 12 ধরবা। কত ধরবা? 12। তাহলে এখানে আছে 9 আর এটাকে ধরবো 12। 9 পর থেকে 10, 11, 12, তাহলে কত হলো বলো তো? কয় বার গুনছি আমি? 3 বার গুনছি। কয় বার গুনছি? 3 বার। তাহলে আমি এই যে 10 বাড়ালাম, হাতে আছে 1, 10 বাড়ালাম না, তাহলে হাতে আছে 1, 3 হাতে রেখে 4। এবার 4-এর পর থেকে 5 পর্যন্ত কোনো 5, মাত্র 1 বার গুনতে পারি, তাহলে এখানে 1 লিখবা। এবার হাতে নাই, যেহেতু আমি এবার 10 বাড়াই নেই, তো 6-এর পর থেকে 8 পর্যন্ত গুনবা, 7, 8 হয়ে গেল, 2 বার গুনছি। 0 থেকে 5 পর্যন্ত গুনলে 1, 2, 3, 4, 5, তাহলে 5 বার গুনলাম। 2 থেকে 4 গুনলে 3, 4, 2 বার গোনা হলো। যত বার গুনবা সেটা এখানে লিখে দিবা। বুঝতে পারছো? তাহলে পুরুষের সংখ্যা হলো 2,52,137 জন। এই অঙ্কের মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম? দুইটা বিষয়ের মান দেওয়া থাকলে এবং অপর একটা মান দেওয়া থাকলে বাকিটা আমরা বের করতে পারবো। দুইটা জিনিস বিষয়ের মান দেওয়া থাকলে এবং একটা বিষয়ের মান দেওয়া থাকলে বাকিটা আমরা বিয়োগ করলে বের হয়ে যায়। বুঝতে পারছো? দেখো সেম এই অঙ্কটা তোমাকে এখানে বোঝানো হয়েছে যে দুইটা বিষয়ের মান থেকে যে আমরা একটা বের করি, বাকিটা বের হয়ে যায়। দেখো একটা বিদ্যালয়ে ছাত্রী রয়েছে 260 জন আর ছাত্র রয়েছে 279 জন। এবার বিদ্যালয়ে মোট শিক্ষার্থী রয়েছে কতজন?
তাই আমরা জানি মোট মানেই তো যোগ, একত্র করা, মোট মানে একত্র করা, যোগ করব। তো এটা আমরা প্রথমে লিখবো। আগে দেখো প্রশ্ন দেখো কি বলছে। একটি বিদ্যালয়ে 260 জন ছাত্রী এবং 279 জন ছাত্র রয়েছে। এই বিদ্যালয়ে মোট কত শিক্ষার্থী রয়েছে? তো সংখ্যাটা পরে লিখবা বিদ্যালয়ে ছাত্রী রয়েছে 260 জন, বিদ্যালয়ে ছাত্র রয়েছে 279 জন। এবার মোট বলছে, এদিকে দিলে কিন্তু মুখস্থ করবো না, একটা লাইনও মুখস্থ করবো না। বিদ্যালয়ে মোট শিক্ষার্থী রয়েছে, এটা লেখা যেহেতু মোট করবো আমরা, অবশ্যই যোগ করতে হবে। তো 9 আর 0 যোগ করলে 9 হয়, 7 আর 6 যোগ করলে, যোগটা অনেকে পারো না, দেখো যোগ কিভাবে করবা। নিচে যে সংখ্যাটা বড়, দুইটা সংখ্যা থাকলে যেটা বড় সেটা মনে মনে রাখবা। তো 7 কে তুমি মনে মনে রাখবা, 7-এর পর থেকে আরো 6 ঘর মতো গুনবা, দেখো কত হয়। 7-এর পর থেকে 6 ঘর এখানে গুনবা, 8 9 10 11 12 13, 13 3 হাতে আছে 1, 2 আর 2 4 হাতে রেখে 5। তাহলে বিদ্যালয়ের মোট শিক্ষার্থী রয়েছে 539 জন। বুঝতে পারছো? তোমরা চাইলে এখানে উত্তরটা লিখে দিতে পারো, তাহলে আর একটু সুন্দর দেখা যায়। উত্তর 539। দেখো এটার পাশে আরেকটা অঙ্ক আছে, আরেকটা বক্সের ভিতরে একটা অঙ্ক আছে, 35 পেজের একদম নিচে একটা অঙ্ক আছে। একটি বিদ্যালয়ে মোট 539 জন শিক্ষার্থী রয়েছে, যার মধ্যে ছাত্রী এতজন, তাহলে ছাত্র কতজন? একটু আগে তোমাদেরকে যেটা বলছিলাম, যদি দুইটা বিষয়ের মান দেওয়া থাকে এবং সাথে একটা বিষয়ের মান দেওয়া থাকে, বাকিটা আমরা বের করতে পারবো বিয়োগ করে। বুঝো নাই? তাহলে ছেলে মেয়ে একসাথে থাকলে এতজন আছে, এখান থেকে মেয়েটা বাদ দিলে ছেলেটা বের হবে, ছেলেটা বাদ দিলে মেয়েটা বের হবে। তাহলে প্রথমে মোটটা দেখবা, একটি বিদ্যালয়ে মোট শিক্ষার্থী রয়েছে 539 জন। তাহলে লিখছি আমরা বিদ্যালয়ে মোট শিক্ষার্থী রয়েছে 539 জন। এর মধ্যে শিক্ষার্থীর মধ্যে আমরা কি বুঝি? ছেলেও আছে মেয়েও আছে নাকি? শিক্ষার্থী কি শুধু ছেলে না শুধু মেয়ে? দুইজন মিলে, ছেলে এবং মেয়ে মিলেই শিক্ষার্থী হয়। তাহলে এই যে মোট শিক্ষার্থী, এখানে ছেলেও আছে মেয়েও আছে, এখান থেকে আমরা শুধু ছাত্রী বাদ দিব। দেখো এই ছাত্রীগুলো বাদ দিব, তাহলে ছাত্রী রয়েছে 260 জন, তাহলে দেখবো ছাত্রী 260 জন, এখানে ছেলে ছাত্রী এবং দেখো ছাত্রী এবং ছাত্র থেকে যে আমরা ছাত্রীগুলো বাদ দিই, কি থাকবে? ছাত্র। তাহলে বিদ্যালয়ে ছাত্র রয়েছে বাদ দিবা, নিচে থেকে উপর থেকে গুণবা, 0 থেকে 9 পর্যন্ত গুলে 9 ঘর হবে, 6 থেকে 3 গোনা যায় না, গোনা যায়? 6-এর পর থেকে গুনবা, 6-এর পর থেকে কখনো 3 গোনা যায় না, এই যে 3 কে ধরবা 13, কত ধরবা? 10 12। এবার 6 থেকে 13 পর্যন্ত গুনবা, 7 8 9 10 11 12 13 7, এই 10 12 এক হাতে থাকবে, 2 হাতে থেকে 3, 3-এর পর থেকে 5 পর্যন্ত গুনবা, 4 5 হয়ে গেল না? এর উত্তরটা লিখে দিবা, উত্তর কত? 279 জন। আশা করি সহজে বুঝতে পারছো। এবার আমরা চলে যাব পরের পেজে। পরের পেজে মোট 3টা 4টা অঙ্ক আছে। এর মধ্যে প্রথম অঙ্কটা হলো ত্রিভুজের 1। আমি পড়বো, তোমাদের প্রথম কাজ হলো অঙ্ক করার জন্য জানো কি, প্রশ্নটা ভালোভাবে বোঝা। তোমরা যে প্রশ্ন ভালোভাবে বুঝতে পারো, তাহলে অঙ্ক এমনিতেই বুঝবা। আর যদি প্রশ্ন না বুঝো, অঙ্ক কই থেকে বুঝবা? দেখো আমি প্রশ্নটা পড়ি, তোমরা মনোযোগ শোনো। আবিরের কাছে 4,865 টাকা ছিল। বাজারে যাওয়ার আগে তার মা তাকে আরো 7,333 টাকা দিলেন। এখন বলো তো, আবিরের কাছে যে টাকাটা ছিল, তার মা যদি তাকে আরো টাকা দেয়, টাকা বাড়বে না কমবে? বাড়লে আমরা কি করব? যোগ করব। অনেক সময় বাড়লে গুণ করতে হয়, অনেক সময় যোগ করতে হয়। কখন বুঝবো? দেখবো যে অঙ্কটা করতেছি ওই অঙ্কের মধ্যে 1 আছে কিনা, 1 থেকে বাড়ছে কিনা। যদি 1 থেকে বাড়ে তাহলে আমরা গুণ করব। দেখো এই অঙ্কটা আমি করলাম, এখানে 1 আছে, 1 নাই, তাহলে এটা আমরা যোগ করবো। বাড়লে কিন্তু যোগ হয় গুণ হয়, কখন যোগ কখন গুণ? যদি 1 থাকে প্রথমে তাহলে আমরা গুণ করবো, যেহেতু প্রথমে 1 নাই তাহলে আমরা যোগ করবো। তো কি লিখবো? প্রথম লাইন থেকে লিখবা আবিরের কাছে ছিল, টাকাটা পরে লিখবা, পরে লিখবো। এত বড় লাইন আমরা লিখবো না, জায়গা নেবো না, লিখবো তার মা। এই দেখো তার মা তাকে দিল, তার মা তাকে দিল, তার মা তাকে দিলেন, কত টাকা দিছে লিখবা। এবার যেহেতু দিছে, দিলে বাড়বে, বাড়লে যোগ করবা। তো যোগ যেটা বলছিলাম, বড় সংখ্যাটা মনে মনে রাখবা, 5 আর 3-এর 5 মনে মনে রাখবা, 5-এর পর থেকে আর 3 গুণ করবা, দেখো কত হয়? 6 7 8, 8 হয়েছে, 8 লিখে ফেলবা। এখানে 6 আর 3 বড় হলো 6, 6 কে মনে মনে রাখবা, 6-এর পর থেকে আর 3 গুণ করবা, 7 8 9, 9 লিখে ফেলবা। 7 8-এর মধ্যে বড় হলো 8, 8 মনে মনে রাখবা, 8-এর পর আর 7 গুণ করবা, দেখো কত হয়? 9 10 11 12 13 14 15, 15 5 হাতে আছে 1, 4 হাতে রেখে 5। বুঝতে পারছো? এবার এই লেখাটা তোমার বুঝতে হবে, যোগ করলে লিখবা হলো, বিয়োগ করলে লিখবা রইলো, মনে থাকবে? যোগ করলে লিখবা হলো, তার হলো। এবার যোগ করে লিখবা, এখানে দাগ দিলে দাগের নিচে লিখতে হবে। অনেক কি করো, দাগের নিচে লিখো না, এটা তোমরা ভুল করো। দাগ মানে দাগের নিচে কিছু লিখবা, মনে থাকবে? এবার তার হলো এত টাকা। এবার দেখো পরে আবার কি করছে, সে 1,035 টাকা কেনাকাটা করছে। বাজারে গিয়ে কিছু কিনলে বলো তো টাকা বাড়ে না কমে? কমলে কি করবো? বিয়োগ করবো। যেহেতু 1 নাই, 1 থাকলে আমরা ভাগ করতাম। সে কেনাকাটা করলো, দেখে দিকে নো, একটু মস্ত করবো না। সে কেনাকাটা করলো কত টাকা? 1,035 টাকা। এবার দাগ দিবা, আমি আগেই বলছিলাম যোগ করলে লিখবা হলো, বিয়োগ করলে লিখবা রইলো। দেখো এখানে বলে দিছে, এখন তার কাছে রইলো, এখন তার কাছে রইলো, তো বিয়োগ করবা। তো নিয়মটা কি বলছিলাম? বিয়োগের নিয়মটা কি বলছিলাম? যারা বিয়োগ করো না খুব মনোযোগ শোনো। বিয়োগের নিয়ম কি বলছিলাম? নিচের সংখ্যার পর থেকে উপরের সংখ্যা গুনবা।
নিচের সংখ্যার পর থেকে উপরের সংখ্যা গুনবা। বিয়োগ করার সময় শুধু এই কথা মনে রাখলে তোমাদের আর কখনোই বিয়োগে ভুল হবে না। তো নিচের সংখ্যাটা কত 5, 5-এর পর থেকে উপরের সংখ্যা কত গুণ 6, 7, 8 কত করেছে 3 করে 3 লিখবা। এবার 4-এর পর থেকে 9 বন্ধ গুণ, 4-এর পর থেকে গুনবা। 4 এইভাবে করে না, কিন্তু তাসফিয়া এইভাবে করে না, ও প্রচুর ভুল করে। ওই করে কিভাবে গুনে 9 ধর 1 2 3 4 5 6 7 8 9 পরে আবার 1 2 3 4 এগুলো বাদ দে, বড় সংখ্যা থেকে ঝামেলা হয়ে যায়। এই জন্য তোমরা কখনো এইভাবে করবে না, জাস্ট নিচের সংখ্যা থেকে উপরের সংখ্যা বন্ধ করবা। এবার 4-এর পর থেকে 9 বন্ধ করবা। 4-এর পর থেকে 9 বন্ধ করলে কত হয় 5 6 7 8 9 5 করেছে 5 লিখে ফেলবা। এবার 0-এর পর থেকে 5 বন্ধ করবা। 1 2 3 4 5 5 লিখে ফেলবা। 1-এর পর থেকে 5 বন্ধ করবা। 2 3 4 5 4 করেছে 4 লিখে ফেলবা। কত সহজ, বুঝতে পারছো? তাহলে এখন তার কাছে রইল 4,553 টাকা। উত্তর লিখে দিতে পারো, উত্তর 4,553 টাকা। আশা করি এটাও বুঝতে পারছো। এবার আরো একটা অঙ্ক আমি তুলে রেখেছি, সেই অঙ্কটা হলো অঙ্ক নং 3। খুব মনোযোগী শোনো কি বলছে। আমি বারবার বলতেছি একটা কথা, অঙ্ক করার সময় অবশ্যই খুব ভালোভাবে প্রশ্নটা বুঝে করবা, তারপর উত্তর করবা। প্রশ্ন না বুঝে কখন উত্তর করবা না। দেখো কি বলছে, একটি স্টেশনে থেকে মেট্রো ট্রেন 1048 জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করলো। তো লিখতে পারো ট্রেনটি যাত্রা শুরু করলো এতজন নিয়ে, সুন্দর হয় না? আমি দেখো কিভাবে লিখছি, এভাবে লিখবা মেট্রো ট্রেনে যাত্রী ছিল। মেট্রো ট্রেনে যাত্রী ছিল, কত যাত্রী ছিল? 1048 জন। মেট্রো ট্রেনে যাত্রী ছিল 1048 জন, বুঝতে পারছো? পরে দেখো কি বলছে, পরের লাইনটা দেখো কি বলছে, পরবর্তী স্টেশনে 148 জন যাত্রী নেমে গেল। আমরা পুরো না লিখেছি যাত্রী নেমে গেল। আমরা জানি যাত্রী নেমে গেলে যাত্রী কমে যায়, কমলে বিয়োগ করবা। কতজন নামছে? 148 জন, 148 লিখবা। এবার বিয়োগ করবা, 8 8 মিলে গেলে 0, 4 4 মিলে সব এইভাবে 8 থেকে 8 পর্যন্ত গুনলে গোনা যায় না, গোনা যায় 0, তো 0 লিখবা। 4 থেকে 4 গোনা যায় না, 4 থেকে 1 থেকে, এটা দেখো 1 থেকে আবার 0 গোনা যায় না। নিচে থেকে যদি উপরের সঙ্গে গোনা না যায় তো 10 বাড়াই ধরবা, তাই 10 ধরবা। 1 10 হবে, 2 3 4 5 6 7 8 9 10, 9 বলে হাতে আছে ক্যালকুলেশন আমাদের হয় না, বুঝছো? তাহলে এখন যাত্রী রইল কতজন? 900 জন। এই লেখাটা কিন্তু নাই, সব যদি দেখে লিখবে, এটা তো নাই। তোমাকে নিয়ম বলে দিছি, বিয়োগ করলে লিখবা রইল, যোগ করলে লিখবা হলো, বুঝতে পারছো? যে তোমরা বিয়োগ করছি লিখবো যাত্রী রইল, যাত্রী রইল। আর যে টাকা হতো লিখবো তার রইল। এবার যাত্রী রইল এতজন। পরে দেখো কি বলছে আবার, 180 জন নতুন যাত্রী উঠলো। তো আমরা যাত্রী উঠলো কি লিখবো? নতুন যাত্রী উঠলো। তো উঠলে কি বাড়বে না কমবে? যাত্রী উঠলে কমবে, বাড়লে যোগ করবা, লিখবা যোগ। এবার 180 জন আসছে তো 180 জন লিখবা। এবার 0 0 8 আর 0 যোগ করলে 8 হয়, 9 এর 1 যোগ করলে 10 হয়। এবার কি লিখবা? লাস্টে লাইনে লিখবা, অবশ্যই পোস্টের লাস্ট লাইন দেখে দেখো। এখন মেট্রো ট্রেনটিতে মোট যাত্রী আছে। এখন মেট্রো ট্রেনটিতে বা ট্রেনটিতে যাত্রী আছে শেষ। এবার এখন উত্তর লিখে দিই, উত্তর 1080 জন। আশা করি বুঝতে পারছো। তোমাদের সামনে আলোচনা করব 37 পৃষ্ঠার অঙ্ক 3 এবং 4 নিয়ে। খুবই গুরুত্বপূর্ণ দুইটি অঙ্ক। আমি আগে প্রশ্নটা পড়ি, তোমার মনোযোগ সহকারে শোনো। সালমার দোকান থেকে 72 টাকার খাতা, 60 টাকার কলম এবং 185 টাকার জ্যামিতি বক্স কিনলো। সে দোকানদারকে 500 টাকা দিলে কত টাকা ফেরত পাবে? আগে আমরা দেখবো কত টাকা সে কিনছে। দেখো প্রথমে সালমা কিনছে খাতা, তো আমরা লিখছি সালমা খাতা কিনলো 72 টাকা। পরে কলম কিনলো 60 টাকা এবং জ্যামিতি বক্স কিনলো 185 টাকা। সে মোট কিনলো, মোট কেন আমরা একত্রে করবো সবগুলো, কত টাকার খরচ করছে সেটা যোগ করবো আমরা। তো সে মোট কিনলো, মোট মানে যোগ করতে হবে। 5 আর 2 7, 8 আর 6 হলো 14, 14 আর 7 হলো 21, 21-এর 1 হাত আছে 2, 1 আর হাতে 2 হলো 3। সে মোট কিনলো 317 টাকা। এবার দেখো সে এই জিনিসগুলো কিনে দোকানদারকে দিছে 500 টাকা। তো আমরা লিখবো দোকানদারকে দিল 500 টাকা। আর এই লেখাটা আবার লিখবা সে মোট কিনলো, দেখি 317 টাকা। আমরা জানি দোকান থেকে কিছু কিনলে আমাদের টাকা কি বাড়ে না কমে? তো কমলে আমরা বিয়োগ করবো, বিয়োগ চেয়ে দিচ্ছি। তো দেখো এবার বিয়োগটা কিভাবে করছি। বিয়োগটা করার নিয়ম তোমাদেরকে বলছি, নিচের সংখ্যার পর থেকে উপরের সংখ্যা গণনা। নিচের সংখ্যাটা কত? 7, 7-এর পর থেকে উপরের সংখ্যা কত? 0। 7 থেকে তো 0 দেওয়া সম্ভব না, এই জন্য 10 বাড়ায় 0-কে 10 ধরবা। তো 7-এর পর থেকে 10 পর্যন্ত গুনবা, 8 9 10, 3 করে গুনছি 3 লিখে দিবা। 10 বাড়লে 1 হাতে আছে, 1 হাতে রেখে 2। এবার 2-এর পর থেকে তো 0 যাওয়া সম্ভব না, 0-কে আবার 10 ধরবা। তো 2-এর পর থেকে 10 পর্যন্ত গুনলে 3 4 5 6 7 8 9 10, 8 হাতে আছে 1, 3 হাতে রেখে 4, 4 হাতের পর থেকে 5 পর্যন্ত গুনবা, 5 1 হয় 1 লিখে দিবা। এখন সে ফেরত পাবে, এটা কই থেকে লিখছি দেখো, এটা প্রশ্নে আছে, সে কত টাকা ফেরত পাবে। তো লিখবা সে ফেরত পাবে। আশা করি বুঝতে পারছো। আর দেখো চারি কি বলছে, আমি ভালোভাবে প্রশ্নটা প্রতিদিনটা ভালোভাবে শুনে নিবা, বুঝে নিবা। আগে প্রশ্ন বুঝলে অঙ্ক পারবা।
মা ও মেয়ের বর্তমান বয়সের যোগফল হলো 98 বছর, মানে মা আর মেয়ে দুজনের বয়সটা যোগ করলে 98 বছর হয়। 8 বছর পূর্বে ছিল মেয়ের বয়স 25 বছর। এখানে একটা কাঠামোগত প্রশ্ন তো 1 2 3 আছে, তো এক নঙ্গে বলছে মেয়ের বয়স বর্তমান বয়স কত। তো দেখো আমরা কিভাবে করব। 8 বছর পূর্বে এটা দেওয়া আছে, দেখো এখানে দেওয়া আছে 8 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 25 বছর। 8 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 25 বছর। তো যেহেতু 8 বছর আগে 25 ছিল, এখন তো অবশ্যই 8 বছর পরে এসে আরো 8 বছর বাড়বে। তো আমরা বাড়লে যোগ করব, লিখবো মেয়ের বর্তমান বয়স। দেখো প্রশ্ন যেভাবে দিয়ে লিখবা মেয়ের বর্তমান বয়স কত, তো লিখবা মেয়ের বর্তমান বয়স 8 বছর আগে যেটা ছিল সেটা আগে লিখবা, পরে 8 যোগ করবা, যোগ 8। এবার 25 আর যোগ করলে হয় দেখো কত, 26 27 28 29 30 31 32 33 33 বছর। এখন এই বছরটা হলো মেয়ের বর্তমান বয়স। এবার 2 নয় দেখো কি বলছে, মায়ের বর্তমান বয়স কত। কার বয়স চাইছে? মায়ের বর্তমান বয়স। একটু ভালোভাবে দেখো, মা ও মেয়ের বর্তমান বয়স যোগ দেওয়া আছে। মায়ের বয়স আর মেয়ের বয়স যোগ করলে হয় 98 বছর। তো মা এবং মেয়ের থেকে যে আমরা মায়ের বয়স বাদ দিয়ে থাকবে মেয়ের বয়স, আবার মেয়ের বয়স বাদ দিলে থাকবে মায়ের বয়স। যেহেতু আমরা মায়ের বয়স বের করবো, তাহলে মেয়ের বয়সটা বাদ দিব। দেখে দিয়ে লিখবা মা ও মেয়ের বর্তমান বয়সের যোগফল। এখন দেখে লিখছি মা ও মেয়ের বর্তমান বয়সের যোগফল 98 বছর। আমরা যেহেতু এখানে মায়ের বয়সটা বের করতে চাই, তাহলে মেয়ের বয়সটা বাদ দিব। এই লাইনটা থেকে আমরা যেহেতু মায়ের বয়স বের করবো, কার বয়স বাদ দেবো? মেয়ের বয়স। তো দেখে লিখবো মেয়ের বর্তমান বয়স। মেয়ের বর্তমান বয়স কত? 33। এবার এটা হলো মা এবং মেয়ে। মা এবং মেয়ে থেকে যদি আমরা মেয়ের বয়সটা বাদ দিই, কার বয়স থাকবে বলো? মায়ের বয়স। কি থাকবে? এই বয়সটা হলো মা এবং মেয়ে। তাহলে মা এবং মেয়ের বয়স থেকে আমরা শুধু মেয়ের বয়সটা বাদ দিয়ে দিব, তাহলে মায়ের বয়সটা থাকবে। লিখবো মায়ের বর্তমান বয়স। বাদ মানে বিয়োগ করবা, 3 আছে 8 হবে, মানে 3 এর পর থেকে 8 বন্ধ করবা, 4 5 6 7 8 5 হলে হাতে নাই, যেহেতু 10 বাড়াই নেই। 3 এর পর থেকে 9 বন্ধ করবো, 4 5 6 7 8 9 6। তাহলে মায়ের বর্তমান বয়স হলো 65 বছর। মায়ের বর্তমান বয়স হলো তো 65। এবার 3 নম্বরে বলছে 10 বছর পর মায়ের বয়স কত হবে। দেখো আমরা খ হতে পাইছি যে এটা পাইছি মায়ের বর্তমান বয়স 65 পাইছি। মায়ের বর্তমান বয়স 65 বছর। কেন আমরা লিখবো এটা? কারণ আমরা 10 বছর পর তো মায়ের বয়স বের করবো। এখন মায়ের বর্তমান বয়স আমার লাগবে, এই জন্য আমি এখানে দিয়ে লিখছি খ হতে পাই মায়ের বর্তমান বয়স 65 বছর। এবার বলছি কি 10 বছর পর মায়ের বয়স কত হবে। 10 বছর পর আজকে মায়ের বয়স 65, 10 বছর পর কি বয়স বাড়বে না কমবে? তো বাড়লে কি করবা? যোগ করে দিবা। দেখো 10 বছর পর মায়ের বয়স হবে, এই 65 সাথে 10 আর যোগ করবে। যে 10 বছর পর বের করবো, 10 যোগ করবা, তাহলে 65 আর 10 যোগ করলে হতে হয় 75 বছর। বুঝতে পারছো?